আচ্ছা, আর্জেন্টিনা এবং কেপ ভার্দের ম্যাচটা এটা একটা ম্যাচ নাকি একটা ছোটখাটো যুদ্ধক্ষেত্র ছিল সেটা বোঝা আসলে বড় মুশকিল। বলাই যায় যে আর্জেন্টিনা মোটামুটি একটা ছোটখাটো যুদ্ধই জয় করেছে। এই ম্যাচে দেখেন, লিসান্দ্রো মার্টিনেজ যদি আসলে এই লফটেড বলটা একেবারে মাপা একটা লফটেড বল যদি নিউনেল মেসিকে না ছাড়তেন, তাহলে এই গোলটা হতেন না। অথবা নিউনেল মেসির গোলটা বাদ দিয়ে যদি লিসান্দ্রো মার্টিনেজ আসলে নিজে একটা গোল না করতেন, হয়তোবা আর্জেন্টিনা কেপ ভার্দের কাছে হারতে পারতেন। এখানে একটা ব্যাপার লক্ষ্য করেন, লিসান্দ্রো মার্টিনেজের মূল কাজ কিন্তু গোল করা না, তিনি মূলত একজন সেন্ট্রাল ডিফেন্স, তার কাজ গোল করা না। এই মূল দায়িত্বটা ছিল আসলে লাউতারো মার্টিনেজ অথবা হুলিয়ান আলভারেজের উপর। হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজের অনেক সমালোচনা হচ্ছে, আমি তাদের সমালোচনা করছি না। আমার মতে সামনের যে ম্যাচগুলো আছে, আর্জেন্টিনার যে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো আছে, সেই ম্যাচে হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ দুইজনে ভালো খেলবেন এবং আর্জেন্টিনাকে গুরুত্বপূর্ণ কিছু জয় এনে দেবেন। একেবারে মূল পয়েন্টে চলে আসি, সেটা হচ্ছে যে এই কেপ ভার্দে কিন্তু একেবারে লো ব্লক খেলে। এই লো ব্লক ব্রেক করে আসলে তাদের বিপক্ষে গোল করা একেবারে খুবই একটা কঠিন কাজ। সেই কঠিন কাজটা কিন্তু নিউনেল মেসি 29 মিনিটে করেছেন, একটা গোল করেছেন। সেই গোলটাকে আর্জেন্টিনা ধরে দেখতে পারেননি, অর্থাৎ এক গোলে লিডে থাকার পরও আর্জেন্টিনা আসলে খুব তাড়াতাড়ি আবার গোল কনসিড করার পরে ফুল টাইমের মধ্যে এক এক গোলে সমতা হয়। আবার যখন এক্সট্রা টাইমে 30 মিনিট দেওয়া হলো, তখন লিসান্দ্রো মার্টিনেজ একেবারে শুরুতেই একটা গোল করে, আবার এক গোলে লিডে আর্জেন্টিনা চলে যায়। সেখানেও আসলে আর্জেন্টিনা খুব বেশিক্ষণ আসলে সেই লিডটা ধরে রাখতে পারেননি, আবার গোল হজম করেন। মোট কথা আমি বলতে চাচ্ছি যে আর্জেন্টিনার মতো একটা দল এরকম একটা লো ব্লকে খেলা, একেবারে প্রচুর পরিমাণে লো ব্লকে খেলা একটা দলের ডিফেন্স ব্রেক করে গোল লিড নেওয়ার পরেও কিভাবে এই দলের বিপক্ষে আসলে গোলের লিডটা ধরে রাখতে পারেন না, সেটাই আমার মূল প্রশ্ন। এবং এখানেই আমি মূলত আশাহত হয়েছি আর্জেন্টিনার কাছে। আর্জেন্টিনার উচিত ছিল যে এইরকম লো ব্লকের একটা দলের দলকে যখন গোল দিবেন, তারপরে আসলে ডিফেন্সের দিকে বেশি মনোযোগ দিবেন এবং গোলটা ধরে রাখার চেষ্টা করবেন। সেটা আসলে নিউনেল মেসিরা পারেননি। শেষ পর্যন্ত আসলে পুতি রোমেরের এই অ্যাটেম্পটা থেকে আর্জেন্টিনা ম্যাচ উইনিং গোলটা পায় এবং পরবর্তী রাউন্ড অফ 16-তে চলে যায়। রাউন্ড অফ 16-এ আর্জেন্টিনা বলা যায় যে মোটামুটি একটা সহজ দলেই পেয়েছেন, মিশরকে পেয়েছেন। আর মিশরের সাথে জিতলে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া অথবা সুইজারল্যান্ড, এই দুই দলের মধ্যে যে জিতবেন তার সাথে আসলে কোয়ার্টার ফাইনাল খেলবেন আর্জেন্টিনা। এই ম্যাচে ভাই কেপ ভারতের যে গোলকিপার ভজিনা, এর প্রশংসা আসলে করতেই হবে। একেবারে দুর্দান্ত অনেকগুলো সেভ দিয়েছেন এবং কেপ ভারদেকে আসলে এ পর্যন্ত নিয়ে আসার জন্য তার অবদান সব থেকে বেশি। মোট কথা কেপ ভার্দে একেবারে প্রশংসা পাওয়ার মতো খেলা খেলেছেন পুরো বিশ্বকাপে, মাত্র আর্জেন্টিনার সাথে হেরে বিদায় নিয়েছেন। কেপ ভার্দের ভাগ্য খারাপ বলতে পারেন, তারা আর্জেন্টিনার মুখোমুখি হয়েছেন রাউন্ড অফ 32-এ। তারা যদি মিডল ক্লাস কোনো টিম, সুইজারল্যান্ড, মিশর এরকম কোনো টিমের সাথে পড়তেন, নিশ্চিতভাবে রাউন্ড অফ 16-তে চলে যেতেন, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। শেষ পর্যন্ত আর্জেন্টিনা জয়টা পেয়েছেন, জয়টাই আসলে শেষ পর্যন্ত মূল লক্ষ্য থাকে সবার। আর্জেন্টিনা সেটা করেছেন। আর কেপ ভার্দে প্রশংসা পাওয়ার মতো খেলা খেলেছেন। আর্জেন্টিনা পরবর্তীতে মিশরের সাথে রাউন্ড অফ 16-তে খেলবেন এবং নিশ্চিতভাবে কোয়ার্টার ফাইনালে যাবেন এবং কোয়ার্টার ফাইনালেও কিন্তু মোটামুটি সহজ দল পাবেন, কলম্বিয়া অথবা সুইজারল্যান্ড। যদিও কলম্বিয়া একটু কঠিন হবে, তারপরেও কোয়ার্টার ফাইনালও তারা আসলে জিতবেন বলে আমি মনে করি এবং সেমিফাইনালে খুব সহজে যাবেন। মোট কথা আমার যেটা ধারণা, আর্জেন্টাইন ফ্যান হিসেবে বলতে পারেন যে আমি এবার আর্জেন্টিনাকে আবারও ফাইনালে দেখতেছি এবং ফাইনালে সম্ভবত আর্জেন্টিনা আবারও ফ্রান্সের সাথে মুখোমুখি হবে। এক কথায় কাতার বিশ্বকাপে ফ্রান্স এবং আর্জেন্টিনার যে মেগা ফাইনালটা আমরা দেখেছিলাম, এবারও হয়তোবা সেটা রিপিট হতে যাচ্ছে এবং ফাইনালে কে জিতবে সেটা বলা যায় না। এটা জাস্ট একটা আমার প্রেডিকশন বা ধারণা বলতে পারেন। যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি, পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে অবশ্যই কথা বলবো।